মূল বিন্দু এবং x1 y1 বিন্দুর সংযোজক রেখা এবং b,0 ও x2 y2 বিন্দুদ্বয়ের সংযোজক রেখা, দুটি রেখা পাওয়া যাবে। একটা হবে মূল বিন্দু এবং x1 y1 এই দুইটা বিন্দুর সংযোগকারী রেখা, আর একটা রেখা হচ্ছে b0 এবং x2 y2 বিন্দুদ্বয়ের সংযোগকারী রেখা। দুইটা রেখা পরস্পর লম্ব বলে দিছে যে এই দুইটা রেখা পরস্পর লম্ব। একটা রেখা এই জায়গা থেকে পাবো এই দুইটা বিন্দুর সংযোগকারী রেখা, আরেকটা রেখা পাবো এই দুইটা বিন্দুর সংযোগকারী রেখা। এই দুইটা রেখা পরস্পর লম্ব হলে আমাদের প্রমাণ করতে হবে এটা। প্রশ্নটা ক্লিয়ার কিন্তু। এখন দুটি রেখা পরস্পর লম্ব হলে তাদের ঢাল দ্বয়ের গুণফল হয় -1। তো আমরা তো তাহলে এক কাজ করতে পারি, রেখার সমীকরণ না বের করে ঢাল বের করে ঢাল দ্বয়ের গুণফল -1 করলেই তো প্রমাণ হয়ে যাওয়ার কথা। তাহলে রেখার সমীকরণ না বের করি, এই যে মূল বিন্দু আর এই বিন্দুর সংযোগকারী সরলরেখার ঢাল বের করি। তাহলে সেক্ষেত্রে বাংলাটা কিন্তু লিখবা যে মূল বিন্দু এবং x1 y1 বিন্দুর সংযোগকারী সরলরেখার ঢাল m1 হলে m1 ইকুয়াল টু এই যে কোটিদ্বয়ের অন্তর, দ্যাট ইজ y1 - 0, তাহলে y1, ভুজদ্বয়ের অন্তর, নিচে হবে ভুজদ্বয়ের অন্তর x1 - 0, তার মানে x1। এই যে এটা হলো মূল বিন্দু এবং এই বিন্দুর সংযোগকারী সরলরেখার ঢাল। আবার এই যে b0 বিন্দু এবং x2 y2 এই দুইটা বিন্দুর সংযোগকারী রেখার ঢালকে যদি আমরা m2 ধরি, আমরা ল্যাঙ্গুয়েজ কিন্তু লিখবো ওভাবে যে b0 এবং x2 y2 বিন্দুর সংযোগকারী সরলরেখার ঢাল m2 হলে m2 ইকুয়াল টু, তো কোটিদ্বয়ের অন্তর দ্যাট ইজ y2 - 0, ভুজদ্বয়ের অন্তর x2 - b। বাস। তো এটাকে আমরা উপরে শুধু y2 লিখতে পারতাম ডিরেক্ট, আর নিচে x2 - b। বাস। এখন যেহেতু এই রেখাদ্বয় পরস্পর লম্ব, আমরা এভাবেই কিন্তু বাংলাটা লিখব, যেহেতু রেখাদ্বয় পরস্পর লম্ব, এই যে বলে দিছে কিন্তু তারা পরস্পর লম্ব। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি ঢালদ্বয়ের গুণফল -1। তাহলে অতএব আমরা কি লিখতে পারি যে m1 m2 ইকুয়াল টু -1। এখন m1 এর মান বসাই, m1 এর মান y1 বাই x1 ইন্টু m2 এর মান বসাই, m2 এর মান কি, m2 এর মান কিন্তু এই যে এটা y2 বাই x2 মাইনাস b ইকুয়ালস টু -1। এখন এইটা একটু সরল করলেই আমরা এই ইকুয়েশনটা পেয়ে যাব। তো এটা সরল করার জন্য কি করতে পারি, দেখো কি করা যায়। নিচে কিন্তু আসলে কি আছে, গুণন করে দেই আমরা, নিচে গুণন করে দিলে এটা x1 x2 তাই তো হয়, আর মাইনাস bx1। দেখো আমাদের এই যে ডান পাশে bx1 আছে, কাজে চলে আসতেছে, আর উপরে কিন্তু y1 y2 আর ডান পাশে -1। আমি যদি এদিকটায় করি, এখানে দেখো বা দিয়ে আমরা আড়াআড়ি গুণন করি, তো y1 y2 এ পাশে লিখে আর ও পাশে আমরা -1 দ্বারা যদি গুণ করে নামাই, তাহলে -x1 x2 এমনটি হবে, আর প্লাস bx1। তো ডান পাশে তো bx1 লাগবে, ওটা ডান পাশেই থাকুক। -x1 x2 এইটা আমরা বাম পাশে নিয়ে আসি, কেননা বাম পাশে এই যে x1 x2 প্রথমেই, তো ওইটা পক্ষান্তর করে প্রথমেই ওইটা লিখি x1 x2, আর বাম পাশে আছে প্লাস y1 y2, আর ও পাশটায় থেকে গেল bx1। বাস, এটাই আমাদের প্রমাণ করতে বলছে, সুতরাং প্রমাণিত। ভেরি গুড। এখন এটা কিন্তু অনেকেই এমন করে করতে পারে, সরলরেখার সমীকরণ বের করলো, তারপরে ঢাল বের করলো, আবার এখানে সরলরেখার সমীকরণ বের করলো, তারপরে ঢাল বের করলো, সেই সরলরেখার সমীকরণ থেকে সেটা কিন্তু অনেক বড় হয়ে যায়। তার চেয়ে বরং এভাবে করলে ছোট্ট হয়ে যায়, সুন্দর হয়, সহজ হয়। ওকে, এর পরবর্তী অঙ্কটা আমরা দেখি। তাহলে এর পরবর্তী অঙ্কটা কি আছে একটু দেখি। এর পরবর্তী অঙ্কটা এরকম, দেখো
এ একটা বিন্দু, বি আর একটা বিন্দু এবং সি তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এখানে বিন্দুগুলো এবিসি ত্রিভুজের শীর্ষ বিন্দু, এবিসি ত্রিভুজের শীর্ষ বিন্দু দেওয়া আছে। বলছে এ বিন্দুগামী এবং বিসি রেখার উপর লম্ব সরলরেখার সমীকরণ নির্ণয় করো। মানে বিসি রেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। বিসি রেখার উপর লম্ব রেখার সমীকরণ যদি আমি বের করতে চাই, সেটা কিন্তু আবার এ বিন্দুগামী হবে। তো বিসি রেখার উপর লম্ব যে সরলরেখা তার ঢাল আমরা কিভাবে বের করতে পারি? বিসি রেখার যে ঢাল হবে সেই ঢালের উল্টো মানটা নিব আমরা এবং চিহ্ন বিপরীত নিব, তাহলেই হবে। তাহলে কিন্তু ঢাল দ্বয়ের গুণফল ঋণাত্মক আসবে। তো বি আর সি বিন্দু থেকে বিসি রেখার ঢাল আমরা বের করতে পারি। তো আমরা এটাই আগে লিখবো যে বিসি রেখার ঢাল, বা বিসি তো এখানে রেখা বলবো না, যেহেতু এবিসি তিনটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু, তাহলে বিসি বাহু বলি। হ্যাঁ, এখানে যদিও বিসি রেখার উপর লম্ব বলছে, আমরা বিসি রেখা এখানে ওরা বলছে বলে বলতে পারি, তবে বিসি তো আসলে বাহু, বাহু বললেও ভুল হবে না। আচ্ছা, ওদের সাথে মিলিয়েই লিখি বিসি রেখার ঢাল। বি আর সি বিন্দু দেওয়া আছে, কাজেই ঢাল তো আমরা বের করতেই পারি। বিসি রেখার ঢাল সে m1, বিসি রেখার ঢাল m1 ইকুয়াল টু বি আর সি বিন্দু দিয়ে আমরা বের করব কুটি দ্বয়ের অন্তর, তার মানে আমরা বলতে পারি 4 + 2, আর ভুজ দ্বয়ের অন্তর 3 - 5। তাহলে দেখো উপরে হলো 6, নিচে -2, দ্যাট ইজ -3। এই যে বিসি রেখার ঢাল বেরোলো এত। এখন বিসি রেখার উপর লম্ব রেখার ঢাল এভাবে লিখবো, বিসি রেখার উপর, প্রশ্নে তো তাই বলছে বিসি রেখার উপর লম্ব রেখার সমীকরণ, এই ঢালটাই আমাদের দরকার হবে। বিসি রেখার উপর লম্ব রেখার ঢাল, হ্যাঁ, বিসি রেখার উপর লম্ব রেখার ঢাল, বিসি রেখার উপর লম্ব রেখার ঢাল, এটা কিন্তু আমি m2 ধরে নেব। হ্যাঁ, m2 হলে ওইটাকে যেহেতু আমরা m1 দ্বারা প্রকাশ করেছি, এটাকে m2 ধরে নিলাম। তো এরা যেহেতু পরস্পর লম্ব, সুতরাং আমরা বলতেই পারি যে m1 m2 ইকুয়াল টু -1। দেখো এখান থেকে আমাদের m2 এর মান বেরিয়ে আসবে, যেহেতু m1 জানা আছে। m1 এর মান বসালাম আমরা -3 ইন্টু m2 ইকুয়াল টু -1। অতএব m2 ইকুয়াল টু, অতএব m2 ইকুয়াল টু 1/3। এই তাহলে দেখো আমাদের যে রেখার সমীকরণ বের করতে হবে তার ঢালটা কিন্তু m2, রাইট? এটা বিসি রেখার উপর লম্ব রেখার ঢাল, আর এই রেখাটা কিন্তু এ বিন্দুগামী। লক্ষ্য করো, তাহলে এখন ঢাল দেওয়া আছে আর একটা বিন্দু দেওয়া আছে, সরলরেখার সমীকরণ y - y1 = m × x - x1, এই সূত্র দিয়ে আমাদের হয়ে যাবে। অতএব নির্ণেয় লম্ব রেখার ঢাল, ডিরেক্ট লিখে দিই, অতএব নির্ণেয় লম্ব রেখার ঢাল। তুমি ইচ্ছে করলে আরো বাড়িয়ে বুড়িয়ে লিখতে পারো, লম্ব রেখার, হ্যাঁ, ঢাল। বা আমরা এভাবে লিখতে পারি, অতএব বিসি রেখার উপর এ বিন্দুগামী বিসি এর উপর লম্ব রেখার ঢাল, এভাবে লিখতে পারি। এ বিন্দুগামী বিসি এর উপর লম্ব রেখার ঢাল কেন, সমীকরণ লিখবো সরাসরি, ঢাল তো বের করছি। লম্ব রেখার সমীকরণ, আমরা সমীকরণ লিখবো। শ্রমিক শব্দটা আমি সংক্ষেপে লিখলাম 11 ভাবে। আচ্ছা, তাহলে কি হবে? y - y1, ওই যে এ বিন্দুর কোটি, রাইট, ইকুয়াল টু m2 দ্যাট ইজ 1/3, এই যে 1/3 m2 ইন্টু x - x1, এটা 1। এবার আমরা কি করতে পারি? 3 দ্বারা গুণ করে দেই ভগ্নাংশটা দূর করার জন্য। তাহলে 3y - 3 ইকুয়াল টু x - 1। আরেকটা লাইন করে দেই, x - 3y, এই যে বাম পাশ থেকে আমরা 3y কে ডান পাশে নিছি, এরকম চিন্তা করো। আর -3টাও বাম পাশ থেকে ডান পাশে নিলে +3 হবে, +3 - 1 দ্যাট ইজ +2 ইকুয়ালস টু 0। এটাই আমাদের আনসার। খুবই চমৎকার অঙ্ক। এবার এর পরের অঙ্কটাতে যাই, দেখি কি আছে। এরূপ একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা এই রেখার উপর লম্ব। একটা রেখার সমীকরণ দেওয়া আছে, এই রেখার উপর লম্ব এবং প্রদত্ত রেখা, তার মানে এই রেখা ও এক্স অক্ষের ছেদ বিন্দু দিয়ে যায়। এই রেখাটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুগামী হবে নির্ণয় রেখাটা।
আর সেই নির্ণয় রেখাটা এই রেখার উপর লম্ব হবে, তাহলে এই রেখার ঢাল আর নির্ণয় রেখার ঢালের গুণফল হবে -1, এটা আমরা বলতে পারি। তো এখান থেকে আমরা দুইটা জিনিস বের করব, এই রেখার সমীকরণ থেকে যেহেতু এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ বের করতে হবে, তাহলে এই রেখার ঢাল বের করব, আর এই রেখাটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে সেটা বের করব, দুইটা জিনিস বের করব। তাহলে আমরা বের করি যে প্রদত্ত রেখার ঢাল, প্রদত্ত রেখার ঢাল, প্রদত্ত রেখার ঢাল সেই আগের অঙ্কটার মতো m1 ধরি, m1 ইকুয়াল টু, তুমি এভাবে লিখতে পারো প্রদত্ত রেখার ঢাল m1 হলে m1 ইকুয়াল টু, মানে m1 তো আমরা ধরে নেই, তাই না, এই জন্য ওইভাবে লিখলেই বরং ভালো। প্রদত্ত রেখার ঢাল m1 হলে m1 ইকুয়াল টু। তো ঢাল আমরা কিভাবে বের করি? ঢাল আমরা বের করি -x এর সহগ বাই y এর সহগ, এই যে এভাবে কিন্তু আমরা ঢাল বের করি সরলরেখার সমীকরণ থেকে। এই যে x এর সহগ বাই y এর সহগ, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তো উপরে আছে 1/a, এটা গুণন চিহ্ন দিয়ে 1/b কে b/1 লিখলাম, তাহলে আমাদের এই রেখাটার প্রদত্ত রেখাটার ঢাল হলো b/a। তো আমাদের যে রেখাটা নির্ণয় করতে হবে সেই রেখার ঢাল আমরা বের করব পরে, কিন্তু এই রেখাটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে সেই বিন্দু দিয়ে তো যাবে, সেই বিন্দুটা আমরা বের করি। তাহলে আবার প্রদত্ত রেখা এক্স অক্ষকে প্রদত্ত রেখা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে, দেখো এইটা কিন্তু ডান পাশে যেহেতু 1 আছে, এক্স এর নিচের টুকুই কিন্তু এক্স ছেদক, আর এক্স অক্ষকে ছেদ করেছে সেই বিন্দুর তো কোটি শূন্য, সুতরাং প্রদত্ত রেখা এক্স অক্ষকে a0 বিন্দুতে ছেদ করে, ছেদ করে। এখন একটা কথা, আমরা কিন্তু লিখতে পারবো নির্ণেয় রেখার ঢাল, ডিরেক্ট যদি লিখি নির্ণেয় রেখার ঢাল, যে রেখাটার সমীকরণ বের করতে হবে তার ঢাল কত হবে সেটা কিন্তু ডিরেক্ট লিখতে পারি, -a/b হবে। দেখো, কেননা দুইটা ঢালের গুণফল তো -1 হবে, তাই না, এজন্য কিন্তু নির্ণয় রেখার ঢালটা হবে -a/b। কিন্তু আমরা একটু ডেকোরেশন করতে চাই, তো নির্ণয় রেখার ঢাল m2 হলে নির্ণয় রেখার ঢাল নির্ণয় রেখার ঢাল m2 হলে হ্যাঁ, আমরা এই যে এভাবে লিখবো m1 * m2 = -1, জাস্ট একটু বাড়তি করে করছি, আর কিছু না। হ্যাঁ, আসলে কিন্তু ডিরেক্ট লেখা যেত, তো m1 এর মান বসিয়ে দিই, m1 এর মান হলো b/a ইন্টু m2 = -1, অতএব m2 -a/b। ওকে, তাহলে আমরা কিন্তু নির্ণয় রেখার ঢাল পেয়েছি, আর ওই নির্ণয় রেখাটা কিন্তু এই যে এই বিন্দুগামী, প্রদত্ত রেখাটা এক্স অক্ষরে যে বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুগামী, তাহলে ঢাল আর একটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ তো আমরা বের করতেই পারি। অতএব নির্ণেয় সরলরেখার সমীকরণ, আমি অন্য পেজে না গিয়ে এখানেই করলাম, সরলরেখার সমীকরণ, নির্ণেয় সরলরেখার সমীকরণ y-y1 বলতে ওই যে ওই বিন্দুর কোটি = m তো আমাদের এই যে -a/b, তাহলে -a/b, এই যে m * x - x1, x - x1 হলো a, ওই যে ওই বিন্দুর ভুজ হলো a। বাস এইটা এখন একটু সরল করলেই আমরা নির্ণয় রেখার সমীকরণ পাবো। b দ্বারা গুণ করে দেই, যেহেতু একটা ভগ্নাংশ আছে এবং হর b দ্বারা গুণ করলে এ পাশে by = ও পাশটা কিন্তু -a দ্বারা আমরা গুণ করব, -ax -a তাহলে আমরা x ওয়ালা রাশি যদি বামে নিয়ে আসি তাহলে হবে ax + by = a², রাখি -a² লিখতে পারি,
ইকুয়াল টু 0 বা ওই পাশেই a স্কয়ার থাকলো, তাতে অসুবিধা নেই। এটাই আমাদের নির্ণয় সরলরেখার সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার তার পরবর্তী প্রশ্নটা, হ্যাঁ কেউ মনে হয় কিছু বলবে। মুরসালিন নাবিল, বলো। তোমার ভিডিও আগে অন করো। হ্যাঁ মুরসালিন নাবিল হ্যান্ড রাইজ করেছে কিন্তু কই আওয়াজ নেই। স্যার নাই। এই যে আউট হয়ে গেছিল, আবার আসছে। আউট হয়ে গেছিল কিন্তু আবার আসছে। এক মিনিট একটু। স্যার নেট প্রবলেম হইতেছে, যাই হোক এবার ফার্স্ট লাইনটা স্যার বুঝতে পারি। প্রথম লাইনটা না? জি স্যার। আচ্ছা দাঁড়াও এক মিনিট, আবারও সমস্যা হয়ে গেছে। যখনই জয়েনিং দিতে যাই তখনই আমার পয়েন্টারে প্রবলেম হয়। আচ্ছা ফার্স্ট লাইনটা না? জি স্যার। আচ্ছা এই যে আমাদের যে রেখাটা দেওয়া আছে লিখছি প্রদত্ত রেখার, তার মানে কি এই রেখাটার যেটা দেওয়া আছে রেখাটা, এই রেখার ঢাল। তো আমরা ঢাল নির্ণয় করার সংক্ষিপ্ত পদ্ধতি শিখছি না? জি স্যার। এক্স এর মাইনাস নিয়ে এক্স এর শক বাই ওয়াই এর শক, এখানে এক্স এর শক কত 1 বাই এ, ও ডিভাইডেড বাই ওয়াই এর শক কত -1 বাই বি। স্যার হ্যাঁ তাই তো করেছি। এটা তো অনেক পুরনো জিনিস গো, 9-10 শিখেছিলাম। শর্টকাট মানে ওই মানে ওইটা আর কি হ্যাঁ 9-10 শিখিয়েছিলাম তো, আমার যতটুকু মনে পড়ে। আচ্ছা এবার আমরা পরবর্তী অঙ্কটায় যাই, দেখি পরবর্তী অঙ্কটা এই দেখো। এরূপ একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা 3x + 2y = 9 ও 2x + 3y = 11 রেখাদ্বয়ের ছেদ বিন্দু দিয়ে যায়। আবার সেই ছেদ বিন্দুগামী সরল রেখার সমীকরণ, কিন্তু এই রেখাদ্বয়ের ছেদ বিন্দু দিয়ে যায় এবং প্রথম রেখার উপর লম্ব। ছেদ বিন্দুগামী রেখাটা প্রথম রেখাটার উপর লম্ব। এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ কত হবে তা আমরা বের করতে পারবো। আর সেই সমীকরণটা এদের ছেদ বিন্দুগামী। তাহলে এক কাজ করি, এই দুইটা সরল রেখার ছেদ বিন্দু বের করার জন্য আমরা সমীকরণ সমাধান করতে পারি। তো প্রথম সমীকরণটাকে আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে দেখো 6x + 4y এরকম আসে। 6x + 4y = 18। দ্বিতীয় সমীকরণটাকে আমরা 3 দ্বারা গুণ করি, তাহলে হয় 6x + 9y, 3 দ্বারা গুণ করছি, আর এটা হয় 33। তাহলে দেখো আমরা যদি বিয়োগ করে দেই, এখন প্রথমটা থেকে দ্বিতীয়টা বা দ্বিতীয়টা থেকে প্রথমটা যেটাই বিয়োগ করো x x কাটা যাবে, 6x কাটা, 9y থেকে 5y বাদ গেল, মানে ধরো দ্বিতীয়টা থেকে প্রথমটা বাদ দিচ্ছি, মানে মাইনাসকে অ্যাভয়েড করার জন্য, তাহলে এটা 5y। আর এদিকে 33 থেকে 18 বাদ দাও, এই যে 8 আছে, কত হলে 13 হবে, 8 5 13, তাই না? হাতে 1 আর এখানে 1 হবে, তাহলে y = 3। y = যদি 3 হয়, যে কোনো একটা সমীকরণে y এর মান বসিয়ে দাও, তাহলে x এর মান পাওয়া যাবে। যেমন দ্বিতীয় সমীকরণে y এর মান আমরা বসিয়ে দেই 3, তাহলে 2x + 9, এটা দেখো 3 বসাবো, 9 ওই পাশে চলে গেল, তাহলে 11 - 9, একটু সংক্ষেপ করলাম, তাহলে কি হয় 2x = 2, দ্যাট ইজ x = 1, x = 1। তোমরা সাজিয়ে গুছিয়ে করবে অবশ্যই। তাহলে প্রদত্ত রেখাদ্বয়ের ছেদ বিন্দুর স্থানাঙ্ক 1,3, প্রদত্ত রেখাদ্বয়ের ছেদ বিন্দুর স্থানাঙ্ক। তোমরা কিন্তু এভাবে সংক্ষেপে সমাধান করে বাংলাটা এভাবে লিখবে যে প্রদত্ত রেখাদ্বয়ের ছেদ বিন্দুর স্থানাঙ্ক বা ছেদ বিন্দু 1,3। এখন প্রথম রেখার উপর লম্ব রেখার সমীকরণ আমরা লিখবো। প্রথম রেখার উপর লম্ব রেখার সমীকরণ বাংলাটা কিন্তু লিখবো, আমি লিখছি না, তোমরা অবশ্যই লিখবে যে প্রথম রেখা আমাদের কিন্তু নির্ণয় রেখাটা প্রথম রেখার উপর লম্ব। তো প্রথম রেখার উপর লম্ব রেখার সমীকরণ কি হবে? কোন রেখার উপর লম্ব রেখার সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয় তোমরা জানো। সহগদ্বয়ের পরিবর্তন হবে, ইন্টারচেঞ্জ হবে, আর একটা চিহ্ন পরিবর্তন হবে, ধ্রুবকের পরিবর্তন হবে। সেই হিসেবে আমরা বলতে পারি যে এই প্রথম রেখার উপর লম্ব রেখার সমীকরণ হবে 2x - 3y + k = 0। এবার এই রেখাটা হ্যাঁ 1,3 বিন্দুগামী, 1,3 বিন্দুগামী তোমরা লিখবে
1 3 বিন্দুগামী। তাহলে 1 3 বিন্দু দ্বারা সিদ্ধ করে দেই। 1 3 বিন্দু দ্বারা সিদ্ধ করলে এটা 2 -9 plus k equal to 0. That is -7 plus k equal to 0. That is k equal to 7. K equal to 7. অতএব নির্ণয় সরলরেখার সমীকরণ এই যে এটা, কিন্তু এখানে জাস্ট k এর মান 7 বসাবো। অতএব নির্ণয় সরলরেখার সমীকরণ twice x minus thrice y plus 7 equals to 0. বাস, এই হয়ে গেল সহজ অঙ্ক, একদম সহজ অঙ্ক। তো এই যে প্রথমে যে দুটি সমীকরণ সমাধান করলাম, ইচ্ছে করলে তুমি ডিটেইল করতে পারো, আবার এখানে শর্টকাট ক্যালকুলেশন করলে কোনো সমস্যা নেই, এটা করতে পারো। তাহলে এবার আমরা এই প্রশ্নটার সমাধান করি। দেখো, এটা ভিন্ন রকমের আরেকটা প্রশ্ন। এতক্ষণ যা করেছি এই অধ্যায়ের তার থেকে একটু ভিন্ন রকমের, এবং আমাদেরকে একটু ব্যাকে যেতে হবে। হ্যাঁ, সেই যে একটা সরল রেখাকে কোন একটা বিন্দুতে কোন একটা নির্দিষ্ট অনুপাতে অন্তর্বিভক্তকরণ, সেই জায়গায় আমাদের যেতে হবে। হ্যাঁ, স্থানাঙ্কের সেই অধ্যায়ে বলা হয়েছে এরূপ একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এই দুইটা বিন্দুগামী, এই দুইটা বিন্দুর সংযোজক রেখা, এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যা এই দুইটা বিন্দুর সংযোজক রেখাকে এত অনুপাতে অন্তর্বিভক্ত করে এবং ওই রেখার উপর লম্ব হয়। তার মানে এই দুইটা বিন্দুর সংযোগকারী রেখার উপর লম্ব হয়। 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমি একটু গ্রাফ করে দেখানোর চেষ্টা করি, একটু আগে বোঝো। ধরো এই যে প্রদত্ত যে বিন্দুদ্বয়, এই বিন্দুদ্বয়ের সংযোগকারী রেখা মনে করো এইটা। এই বিন্দুদ্বয়ের সংযোগকারী রেখা যদি এইটা হয়, ধরো রেখাটা এবি। আসলে কিন্তু গ্রাফ করার প্রয়োজন নেই, আমি বোঝানোর জন্য করছি। এখন এই রেখাকে, তার মানে এই বিন্দুদ্বয়ের সংযোগকারী রেখাকে কোন একটা বিন্দু 3:1 অনুপাতে বিভক্ত করেছে। সেই বিন্দুটা ধরো একদিকে 3 ভাগ, এ এর দিকে 3 ভাগ, যেহেতু 3:1, এ এর দিকে 3 ভাগ আর বি এর দিকে 1 ভাগ। ধরো এইটা, এই বিন্দুটা মনে করো, এই বিন্দুটা, এটা মনে করো সি বিন্দু। তাহলে আমাদের যে রেখাটার সমীকরণ বের করতে হবে সেটা হবে এই সি বিন্দুগামী এবং এ বি এর উপর লম্ব। লক্ষ্য করো, এই রেখাটার সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। এই রেখাটাকে ধরো আমি যদি বলি পিকিউ, তাহলে এই পিকিউ রেখার সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। প্রশ্নটা এবার ভালো করে বুঝে চিত্রের সাথে মিলাও। দেখো, এরূপ একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 1 2 এবং 4 5 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে 3:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। দেখো, এই যে এ বিন্দুর স্থানাঙ্ক যদি আমি মনে করি 1 2, বি বিন্দুর স্থানাঙ্ক যদি আমি মনে করি 4 5, তাহলে এ বি এর সংযোজক রেখাকে এই রেখাটা 3:1 অনুপাতে বিভক্ত করেছে। তার মানে AC = 3 আর BC = 1। 3:1 অনুপাতে বিভক্ত করেছে। আবার ওই দুইটা বিন্দুর সংযোগকারী রেখার উপর লম্ব, এই যে বলছে ওই রেখার উপর লম্ব, তার মানে ওই বিন্দুদ্বয়ের সংযোগকারী রেখার উপর লম্ব। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে আমরা যদি পিকিউ রেখার সমীকরণ বের করতে চাই, তাহলে সেটা তো এবি এর উপর লম্ব। তাহলে এবি রেখার ঢাল বের করে আমরা পিকিউ রেখার ঢাল বের করতে পারবো, ওই যে ঢাল দ্বয়ের গুণফল -1, ওই ফর্মুলা ব্যবহার করে। কিন্তু সে ঢাল দ্বয় বের করলাম, কিন্তু আমাদের সি বিন্দু না বের করলে কিন্তু আমরা সরলরেখার সমীকরণ পাবো না। শুধু ঢাল দিয়ে তো আর সরলরেখার সমীকরণটা আসবে না, আরেকটা বিন্দুর দরকার। সেই বিন্দুটা কি? সি বিন্দু। তাহলে এই সি বিন্দুর স্থানাঙ্ক তো আমরা পেতে পারি এই অনুপাত দিয়ে, যেহেতু প্রান্ত বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক দেওয়া আছে, তাই না? তো আমরা যদি গ্রাফ করতে চাই এই অঙ্কটার জন্য, তাহলে কিন্তু উপস্থাপনাটা গ্রাফের সাথে মিল রেখে করা দরকার। আর যদি গ্রাফ না করি, গ্রাফ না করে যদি আমরা বুঝি, উপস্থাপনা আমরা সেভাবেই করব যাতে এ বি সি পি কিউ এগুলো কিচ্ছু আসবে না। দুই ভাবের যে কোনো ভাবে কিন্তু করতে পারো, ঠিক আছে? তো আমি যেহেতু গ্রাফটা করে ফেলেছি, সুতরাং গ্রাফের সাথে মিল রেখে করি। আবার আমি তোমাদের বলে দেবো যে গ্রাফ না করে তুমি কিভাবে করতে পারো, সেটা আমি পরে একটু বলবো, বলার চেষ্টা করব। তো এখন যেহেতু আমি গ্রাফ করেই ফেলেছি, গ্রাফের সাথে মিল রাখি। তাহলে এইভাবে লিখি যে মনে করি প্রদত্ত বিন্দুদ্বয় এ এত বি এত, এভাবে লিখবো। মনে করি প্রদত্ত বিন্দুদ্বয় এ 1 2, এই 1 2 কে ধরছি আমি এ ও 4 5 কে ধরলাম আমি বি, এবং সি
সি বিন্দু দ্বারা এবি রেখাংশ সি বিন্দু দ্বারা এবি রেখাংশ 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। এত অনুপাতে অন্তর্বিভক্ত হয় তাহলে অতএব সি বিন্দুর স্থানাঙ্ক ডিরেক্ট লিখবো, কিন্তু এখানে কিন্তু শর্ট করব। অতএব সি বিন্দুর স্থানাঙ্ক তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দু তো বিভাজনকারী বিন্দু, তাহলে সি বিন্দুর ভুজ বের করব। এই যে m1 x2 মানে 4 প্লাস এই যে m2 x1 হলো 1 আর নিচে m1 প্লাস m2। এই যে বিভাজনকারী বিন্দুর ভুজ বের হলো, এবার কমা দিয়ে বিভাজনকারী বিন্দুর কোটি বের করব। তাহলে m1 y2 এই যে y2 প্লাস m2 y1 হলো কত 2। দেখো নিচে m1 প্লাস m2 এই যে y স্থানাঙ্ক, কাজেই m1 y2 প্লাস m2 y1 বাই m1 প্লাস m2 মানে ডিরেক্ট কিন্তু আমরা সি বিন্দুর স্থানাঙ্ক বের করে নিলাম এবং এটা আমরা বা দিয়ে ক্যালকুলেশন করে লিখে দেই ফাইনাল রেজাল্টটা। উপরে আছে 3 4 12 যোগ 1 13/4। দেখো একদম কেমন একটা ভগ্নাংশ, হ্যাঁ 13/4। আর এখানে আছে 3 5 15 যোগ 2 17/4। বাহ 17/4। তাহলে আমাদের নির্ণয় রেখা কিন্তু এই বিন্দুগামী, এই সি বিন্দুগামী। আর এই বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখার উপর লম্ব। তাহলে এই বিন্দুদ্বয়ের সংযোগকারী সরলরেখার ঢাল বের করি, তার মানে এবি রেখার ঢাল। হ্যাঁ এটা কিন্তু সি বিন্দুর স্থানাঙ্ক। এখন আমরা লিখবো এবি রেখার ঢাল। এবি রেখার সমীকরণ দরকার নাই, এবি রেখার ঢাল এবি রেখার ঢাল কত? এবি রেখার ঢালকে ধরলাম আমি m1। m1 ইকুয়াল টু কি? কোটি দ্বয়ের অন্তর, তাহলে 5 মাইনাস 2 এই যে 5 বি বিন্দুর কোটি মাইনাস এ বিন্দুর কোটি 2 আর বি বিন্দুর ভুজ 4 এ বিন্দুর ভুজ 1। তাহলে উপরে 3 নিচে 3 তার মানে 1। তাহলে এবি রেখার ঢাল হচ্ছে এত। তো ধরি সি বিন্দুগামী নির্ণয় রেখার ঢাল, সি বিন্দুগামী নির্ণয় রেখার ঢাল বা পিকিউ রেখার ঢাল লিখতে পারো। নির্ণয় রেখা পিকিউ এর ঢাল, যেহেতু ধরেই নিছি পিকিউ লিখলে তো অসুবিধা নেই। পিকিউ এর ঢাল গ্রাফের সাথে মিল রেখে করলাম। পিকিউ এর ঢাল m2। তাহলে কি হয়? অতএব m1 m2, এটা m2 লিখবো। তাহলে m1 m2 এবি রেখার ঢাল তো আমরা আগেই পেয়েছি, তাই না? এবি রেখার ঢাল এই যে এবি রেখার ঢাল m1 = 1 আর m2 আমরা ধরে নিলাম পিকিউ রেখার ঢাল। তাহলে m1 * m2 = -1। যেহেতু এরা পরস্পর লম্ব হবে, তাহলে আমি পরের পেজে যাই। হ্যাঁ তাহলে m1 অতএব দিয়ে লিখবো m1 * m2 = -1। m1 কিন্তু এবি রেখার ঢাল, এবি রেখার ঢাল পেয়েছি আমরা 1 * m2 = -1। তাহলে m2 = -1, m2 = -1। বাস দেখো m2 মানে কি? পিকিউ রেখার ঢাল। পিকিউ রেখার সমীকরণ কিন্তু বের করতে হবে এবং পিকিউ রেখাটা সি বিন্দুগামী। অতএব পিকিউ রেখার সমীকরণ ডিরেক্ট লিখি। অতএব সি বিন্দুগামী পিকিউ রেখার সমীকরণ এভাবে বলতে পারো। পিকিউ রেখার সমীকরণ লিখলাম আমি শুধু, পিকিউ রেখার সমীকরণ। তাহলে এক্ষেত্রে এই যে y মাইনাস y1 লক্ষ্য করো, এইটা ওই যে সি বিন্দুর কোটি = m তো -1, m * x মাইনাস x1 13/4। হ্যাঁ আমাদের কিন্তু সি বিন্দুর স্থানাঙ্ক এটাই আসছিল 13/4 আর 17/4 এটাই কিন্তু আসছিল। হ্যাঁ আর ঢাল তো আমাদের -1, m2 এই যে -1। ওকে আমরা স্থানাঙ্কটা দেখে নিতে পারি কনফিউশন দূর করার জন্য। এই যে সি বিন্দুর স্থানাঙ্ক এই যে 13/4 17/4। সুতরাং আমরা এটা একটু ক্যালকুলেশন করলেই
নির্ণয় সরলরেখার সমীকরণ পেয়ে যাব। সেক্ষেত্রে যেহেতু এখানে 4 আছে, হর আছে 4, আমরা 4 দ্বারা গুণ করি বা এদিকে এক কাজ করি, ওদিকেও আবার একটু কাজ আছে, তাহলে 4y মাইনাস 17 এভাবে লিখি ইকুয়াল টু, ওই পাশটাতে এখানে মাইনাস থাক আর এখানে মাইনাস 1 না লিখলেও চলে, 4, এখানে 4x মাইনাস 13। তো আমরা কিন্তু 4 উভয় পাশ থেকে বাদ দিয়ে দিতে পারি, 4 বাদ দিয়ে আমরা লিখতে পারি মানে 4 দ্বারা গুণ করে 4y মাইনাস 17 ইকুয়াল টু মাইনাস 4x প্লাস 13। তো আমরা এবার পক্ষান্তর করি, 4x টা বামে নিয়ে আসি, প্লাস 4x প্লাস 4y, এই যে প্লাস 4x প্লাস 4y, আর এই 13টা যদি আমরা এ পাশে নিয়ে আসি, মাইনাস 17 মাইনাস 13 কত হয়? মাইনাস 30 হয়, তাই না? এটা হয় ইকুয়াল টু 0। 2 দ্বারা ভাগ যায়, কিন্তু 2 দ্বারা ভাগ গেলে 2x প্লাস 2y মাইনাস 15 ইকুয়ালস টু 0। এই হচ্ছে আমাদের নির্ণেয় সরলরেখার সমীকরণ। তো তোমরা ফিনিশিং এ এই লাইনটা দিয়ে দিতে পারো যে নির্ণেয় সরলরেখার সমীকরণ 2x প্লাস 2y মাইনাস 15 ইকুয়াল টু 0। পরবর্তী অঙ্কে যাচ্ছি। দেখো, এইটা আমি বলবো এই অঙ্কটা তোমাদের গোটা অনুশীলনীর একটা ব্যতিক্রম ধর্মী অঙ্ক, এবং এটাও কিন্তু বিভিন্ন বোর্ডে এসেছে নাকি ভর্তি পরীক্ষায় এসেছে, যে কারণে আমি বাছাই করেছি। অঙ্কটা গুরুত্বপূর্ণ, তো বিশেষ করে ভর্তি পরীক্ষায় দেয়। তো দেখি আমরা প্রশ্নটা দেখি। 3x মাইনাস 4y প্লাস 8 ইকুয়াল টু 0 রেখার সমান্তরাল দিকে, দেখো ল্যাঙ্গুয়েজটা লক্ষ্য করো, এত রেখার সমান্তরাল দিকে 3x প্লাস y প্লাস 4 ইকুয়াল টু 0 রেখা হতে 1.2 বিন্দুর দূরত্ব নির্ণয় করো। এই 1.2 বিন্দু মানে 1,2 বিন্দুর দূরত্ব বের করতে হবে এই রেখা থেকে। 3x প্লাস y প্লাস 4 ইকুয়াল টু 0 রেখা থেকে 1,2 বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে। এখন দেখো, প্রশ্নের সাথে মিল রেখে আমরা যদি গ্রাফটা করি, 3x মাইনাস 4y প্লাস 8 ইকুয়াল টু 0 রেখার সমান্তরাল দিকে, মনে করো এই রেখাটাই যে 3x মাইনাস 4y প্লাস 8, এই রেখাটা মনে করো এইটা। তো এই রেখার সমান্তরাল দিকে মানে ডান দিকে অথবা বাম দিকে নিতে পারো তুমি। ধরো আমি এই দিকে নিলাম, হ্যাঁ, ধরো এই যে এই প্রথম রেখাটা হলো এইটা আমি নাম দিই এবি বোঝার সুবিধার্থে। আর এই রেখার সমান্তরাল দিকে একটা রেখা আছে, সেটা এই রেখা তা কিন্তু নয়, এটা না কিন্তু এই রেখার সমান্তরাল দিকে বুঝাইতে আমি এখানে একটা সমান্তরাল রেখা এঁকে নিলাম। আর এই রেখার সমান্তরাল দিকে একটা রেখার উপরে আসলে এই বিন্দুটা আছে, তার মানে এই 1,2 বিন্দুটা ধরো এইখানে আছে, এইখানে ধরো 1,2 বিন্দুটা আছে এখানে, এবং এটা P12 বিন্দু, P12 এই যে এবি রেখার সমান্তরাল দিকে এই P12 বিন্দুটা আছে ধরে নিলাম। এখন এই রেখা হতে P12 বিন্দুর দূরত্ব, ধরো এই রেখাটা এদিকে কোথাও আছে, তাহলে এদিকে যদি কোথাও থাকে, তাহলে দেখো এই রেখা, এই যে এই রেখাটা আর এই রেখাটা একটা বিন্দুতে ছেদ করেছে। আমরা যদি এই এবি রেখার সমান্তরাল, এটা যদি PQ ধরি, PQ, তাহলে এবি রেখার সমান্তরাল PQ রেখা আমি ধরে নিতে পারবো, যেহেতু একটা সমান্তরাল এবি রেখার সমান্তরাল, তাহলে PQ রেখাটা এবি রেখার সমান্তরাল, এবি রেখার সমীকরণ দেওয়া আছে, তাহলে PQ রেখার সমীকরণ আমি ধরে নিতে পারবো কে দিয়ে, শুধু ধ্রুবক পদটা পরিবর্তন করে দিব। তাহলে সেইটা তো এই পি বিন্দুগামী, PQ রেখাটা পি বিন্দুগামী, এই পি বিন্দু দ্বারা সিদ্ধ করলে কে এর মান পাবো, কে এর মান পেলে PQ রেখার সমীকরণ পাবো। আর এই রেখাটার সমীকরণ হলো আমাদের 3x প্লাস y প্লাস 4, এটা আমি বলতে পারি এটা AQ রেখার সমীকরণ। এখন PQ রেখা আর AQ রেখা যে বিন্দুতে ছেদ করেছে, এই PQ রেখার সমীকরণ আর AQ রেখার সমীকরণ সমাধান করলে Q এর স্থানাঙ্ক পাবো। Q এবং P এর স্থানাঙ্ক পেলেই আমরা PQ দূরত্ব বের করতে পারবো। PQ দূরত্ব মানেই হলো এই রেখা থেকে P বিন্দুর দূরত্ব, আমাদের তাই বের করতে বলছে। দেখো এই রেখা হতে এই যে P বিন্দুর দূরত্ব, P বিন্দু মানে এই বিন্দুটাকে আমরা P বিন্দু ধরেছি। এভাবে আমরা চিন্তা করবো, একটু কিন্তু মানে ট্রিকি অঙ্কটা। তাহলে আমরা কিভাবে উপস্থাপন করতে পারি? আমরা এভাবে লিখতে পারি যে, মনে করি যেহেতু গ্রাফ করেছি, মনে করি এবি
রেখার প্রশ্নের সাথে ল্যাঙ্গুয়েজটা মিলাও। এবি রেখার সমান্তরাল দিকে, এবি রেখার সমান্তরাল দিকে পিকিউ, সমান্তরাল দিক এখন ওটা বামে ডানে যে কোনো দিকে নিতে পারো। হ্যাঁ, এবি রেখার সমান্তরাল দিকে পিকিউ রেখার উপরস্থ বিন্দু P12, ঠিক আছে? আচ্ছা, অতএব ধরি পিকিউ রেখার সমীকরণ, অতএব আগে দিলাম না, ধরি পিকিউ রেখার সমীকরণ, পিকিউ রেখার সমীকরণ, ধরি পিকিউ রেখার সমীকরণ। দেখো পিকিউ তো এবি এর উপর লম্ব, কাজেই এই যে এটা তো এবি এর সমীকরণ ধরেছি, তাহলে ওইটার সমান্তরাল, লম্ব না সরি সমান্তরাল, সমান্তরাল যদি হয় তাহলে তো সবই ঠিক থাকবে, এক্স এর সহগ, ওয়াই এর সহগ, এক্স এর চিহ্ন, ওয়াই এর চিহ্ন সবই ঠিক থাকবে, শুধু ধ্রুবক পদটা চেঞ্জ করে দেব, ইকুয়াল টু 0। এই যে এটাই পিকিউ রেখার সমীকরণ। এটা যেহেতু এবি রেখার সমান্তরাল, এই জন্য পিকিউ রেখার সমীকরণ এটা আমরা ধরে নিতে পারি। হ্যাঁ, এটা তো বিন্দুগামী, যা P12 বিন্দুগামী, তো বিন্দুগামী, আমি এখানেই লিখি বিন্দুগামী। তাহলে যেহেতু পি বিন্দুগামী, তাহলে এটা দ্বারা সিদ্ধ করে দেই, পি বিন্দু দ্বারা সিদ্ধ করলে এক্স এর পরিবর্তে 1, ওয়াই এর পরিবর্তে 2, এক্স এর পরিবর্তে 1 বসালে 3, ওয়াই এর পরিবর্তে 2 বসালে এটা 8 প্লাস কে ইকুয়াল টু 0। লক্ষ্য করো এখানে তাহলে কে এর মান আসবে 5। তাহলে অতএব পিকিউ রেখার সমীকরণ, অতএব পিকিউ রেখার সমীকরণ, রেখার সমীকরণ কি আসলো? পিকিউ রেখার সমীকরণ আসলো 3x মাইনাস 4y প্লাস কে এর মান হলো 5 ইকুয়াল টু 0। এই যে পিকিউ রেখার সমীকরণ আমরা পেলাম। এখন এই পিকিউ রেখা, এই পিকিউ রেখা আমরা কিভাবে উপস্থাপন করতে পারি? দেখো আমাদের কিন্তু এই রেখাটাকে কোনো ধরে নেই নাই, কিন্তু এটা কিন্তু আমরা ধরে নেই নাই। মনে করি যে পিকিউ রেখা, এই রেখাটাকে আমরা এ কিউ না বলে মনে করি পিকিউ রেখা 3x প্লাস ওয়াই প্লাস 4 ইকুয়াল টু 0 রেখাকে কিউ বিন্দুতে ছেদ করে। হ্যাঁ, এভাবে আমরা লিখবো। আমি লিখে যাই, নিচে জায়গা আছে, লিখে যাই যে পিকিউ রেখা 3x প্লাস ওয়াই প্লাস 4 ইকুয়াল টু 0 রেখাকে কিউ বিন্দুতে ছেদ করে, কিউ বিন্দুতে ছেদ করলে মানে আমাদের দরকার কিউ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্কটা কি হবে সেটা বের করব। তাহলে পিকিউ রেখা আর এই রেখা, পিকিউ রেখার সমীকরণ আর এই রেখার সমীকরণ সমাধান করলেই হবে। দেখো আমরা শর্টকাট, যদি আমরা ডান পাশের শর্টকাট সমাধান দেখিয়ে দেই, লক্ষ্য করো পিকিউ রেখার সমীকরণ আসছে কোনটা? এই যে এইটা। আর এই সমীকরণ লক্ষ্য করো, আমরা যদি বিয়োগ করি এই রেখা থেকে পিকিউ রেখার সমীকরণ বিয়োগ করলে 3x ক্যান্সেল হবে, কত? 5y। আর বিয়োগ করলে এটা হবে মাইনাস, তাহলে -1, 5y -1 এমন কিন্তু হবে। দেখো আসবে 5y -1 ইকুয়াল টু 0, এমনটি কিন্তু আসছে, দেখো ঠিক কিনা? তাহলে আমাদের y ইকুয়াল টু 1/5, y ইকুয়াল টু 1/5। আর y যদি 1/5 হয় তাহলে x এর মানও আমরা বের করে নিতে পারবো, যে কোনো সমীকরণে y এর মান বসিয়ে দেবো। যেমন পিকিউ রেখার সমীকরণে আমরা y এর মান বসিয়ে দেবো, এই যে 3x প্লাস y এর মান এই যে 1/5 আর প্লাস 4 ইকুয়াল টু 0। আমি কিন্তু এখানেই করলাম, অন্য পেজে না গিয়ে। তাহলে 3x ইকুয়াল টু কি হয়? 3x ইকুয়াল টু হয়, এটা যদি তুমি এইটুকু লসাগু করো তাহলে হবে 21/5। তাহলে উপরে হবে 21, নিচে হবে 5। তাহলে x ইকুয়াল টু, অতএব x ইকুয়াল টু কিন্তু উপরে 21, নিচে 3 5 15। তো আমরা
3 দ্বারা কাটতে পারে, 3 7 21, 3 5 15, তার মানে 7/5, 7/5। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক দেখো, ভুজ হলো 7/5 আর কুটি হলো তোমার 1/5। এবার কি করবা, এই যে এই কিউ বিন্দু আর পি বিন্দুর দূরত্ব, এই দূরত্বটাই আমাদের বের করতে বলছে, পি কিউ দূরত্ব, যেটা আমি আগেই বলেছি। তাহলে নিশ্চয়ই পি আর কিউ বিন্দুর স্থানাঙ্ক আছে, এবার আমরা পি কিউ দূরত্ব বের করতে পারবো। দ্যাটস ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আমরা আজকে আরো একটা অঙ্ক করব, এই অঙ্কটা দিয়ে আজকের ক্লাসটা আমরা শেষ করব। এই অঙ্কটা দিয়ে দেখো অঙ্কটা কি, 8,5 ও -4, এটা -2 বার আসছে, একটা কেটে দেই। তার মানে 8, 5 ও -4, -3 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। লম্ব সমদ্বিখণ্ডক তার মানে এই দুইটা বিন্দুর সংযোগকারী রেখাংশ যদি হয় এইটা, তাহলে তার লম্ব সমদ্বিখণ্ডক তো একেবারে সমান, 2 ভাগে বিভক্ত করে সেই বিন্দুগামী লম্ব, লম্ব সমদ্বিখণ্ডক। তার মানে এই রেখাটার সমীকরণ নির্ণয় করতে হবে আমাদের। যদি এই যে প্রদত্ত বিন্দুদ্বয় যদি আমি ধরে নেই এ আর বি, তার মানে এ বিন্দুর স্থানাঙ্ক 8, 5 আর বি বিন্দুর স্থানাঙ্ক -4, -3। হ্যাঁ, তাহলে এ বি এর মধ্যবিন্দু, একেবারে মধ্যবিন্দু সি যদি ধরি, সি বিন্দুর স্থানাঙ্ক আমরা অনায়াসে বের করতে পারবো। কিভাবে, ভুজদ্বয়ের যোগফল বাই 2। দেখো 8 প্লাস -4/2, তাহলে 8 থেকে 4 বাদ 4, 4/2, তার মানে 2। আর কোটি যদি আমরা বের করি 5, এটা প্লাস হয়ে আসবে নাকি মাইনাস, হ্যাঁ যোগফল বাই 2 কিন্তু, তাহলে মাইনাস হবে 5 - 3, তার মানে 2/2, তার মানে 1। এই যে সি বিন্দুর স্থানাঙ্ক বের হয়েছে। আবার যেহেতু আমাদের লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব এই রেখাটা তো লম্ব, তাহলে এ বি রেখার ঢাল যা হবে, এই রেখাটার ঢাল হবে তার উল্টো এবং ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট, তাই না? ধরি আমি এইটা পিকিউ রেখা, তো তাহলে পিকিউ রেখার ঢালও আমি বের করতে পারবো, এদিকে সি বিন্দুগামী হবে পিকিউ রেখা, সহজেই সমীকরণটা বের করতে পারবো। আমরা এভাবে লিখি, গ্রাফের সাহায্যে মিল রেখে, যেহেতু গ্রাফ করেছি এজন্য গ্রাফের সাথে মিল রেখে করি। যে মনে করি প্রদত্ত বিন্দুদ্বয়, মনে করি প্রদত্ত বিন্দুদ্বয়, প্রদত্ত বিন্দুদ্বয়, মনে করি প্রদত্ত বিন্দুদ্বয় এ 8, 5 ও বি -4, -3। তাহলে এ বি এর মধ্যবিন্দু সি হলে এ বি এর মধ্যবিন্দু সি হলে, হ্যাঁ ডিরেক্ট লিখলাম, সি এর স্থানাঙ্ক এইটা। এটা নিশ্চয়ই তোমরা বের করতে পারো, আবার বের করেও দেখাইতে পারো, অসুবিধা নেই। এখন ধরি এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক রেখা পিকিউ, এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক রেখা, লম্ব সমদ্বিখণ্ডক এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক রেখা পিকিউ ধরে নিলাম, যা সি বিন্দুগামী, যা সি 1, 2 বিন্দুগামী। তাহলে এ বি এর ঢাল বের করবো। আমার জায়গা কম বলে আমি ডান পাশে লিখছি, তোমরা নিচে নিচে লিখবা। এ বি এর ঢাল তার মানে এ বি রেখার ঢাল, যেহেতু এ আর বি বিন্দু দেওয়া আছে কাজে এ বি রেখার ঢালটা আমরা বের করে ফেলি। এ বি রেখার ঢাল কত হবে, কুটি দ্বয়ের অন্তর, তার মানে কি 8, এই যে 5 এটা +3 হয়ে যাবে কুটি দ্বয়ের অন্তর, আর ভুজ দ্বয়ের অন্তর 8, এটা +4 হয়ে যাবে। তাহলে এটা হলো 8/12, 4 দ্বারা কাটলে 2/3 এবি রেখার ঢাল। অতএব পিকিউ রেখার ঢাল কি হবে, আমরা M1 M2 ধরলাম না, পিকিউ এর ঢাল ডিরেক্ট লিখি, পিকিউ এর ঢাল হবে -3/2। যেহেতু কি, যেহেতু পিকিউ হবে এবি এর উপর লম্ব, এই জন্য কিন্তু পিকিউ রেখার ঢাল এইটা। আশা করি বুঝতে পেরেছ। অতএব পিকিউ এর সমীকরণ, অতএব পিকিউ রেখার সমীকরণ
পিকিউ রেখার সমীকরণ। দেখো পিকিউ রেখাটা তো সি বিন্দুগামী, তাহলে ওয়াই মাইনাস এই যে ওয়াই ওয়ান ইকুয়াল টু এম, এম হলো -3/2, এম ইন্টু এই যে এক্স মাইনাস এক্স ওয়ান হলো 2, সি বিন্দুর ভুজ। বাস হয়ে গেল। এইটা একটু ক্যালকুলেশন করবা, তাহলেই হয়ে গেল। 2 দ্বারা গুণ করে পক্ষান্তর করবা, যোগ বিয়োগ করবা, বাস শেষ। তো আমরা চমৎকার চমৎকার এবং অনেক গুরুত্বপূর্ণ অঙ্কগুলা বাছাই করে কিন্তু আমি করেছি। আশা করি তোমরা ক্লিয়ার হতে পেরেছো এবং তোমরা খুব মানে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে অঙ্কগুলা আয়ত্তে নিতে হবে। তা না হলে এই কষ্ট করে এই ক্লাসগুলা করার কিন্তু কোনো অর্থ নেই। এবং তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, এটা আমি আশা করি। আজকের ক্লাসটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।